আজকে আমরা পেয়ে গেছি আমাদেরই এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় জুলফিকার আলী মহাশয়কে। তিনি ইতিহাস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপর তার প্রাঞ্জল দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে ধরেছেন। আজকে স্যারের কাছে আমরা জানতে চাইব আমাদের পশ্চিমবঙ্গের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা কোন দিকে এগিয়ে চলেছে। আসলে একটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ নয়, স্বাধীনও নয়, কারণ আমাদের শিক্ষাটাই রয়েছে যৌথ তালিকায়। তাই আমার কোনো রাজ্যের শিক্ষা ব্যবস্থা যদি উন্নত হয় তাহলে দেখা যাবে যে কেন্দ্রের শিক্ষা ব্যবস্থার প্রভাব আছে। অনুন্নত যদি হয় আর ডিগ্রেডেশন হয় তাহলে দেখা যাবে যে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাটা কেমন। বর্তমান সময়কালে আমরা শিক্ষার দেখছি প্রাইভেটাইজেশন অফ এডুকেশন পরিষ্কারভাবে, এবং টোটালি কর্পোরেট জগৎ এই শিক্ষাটাকে একটা পণ্যে পরিণত করেছে। অন্যান্য ব্যবসার সাথে শিক্ষা ব্যবসাটাও লাভজনক ব্যবসা গোটা বিশ্বে, গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে একই দৃষ্টিতে দেখা হচ্ছে। এবং যার কারণে আমরা দেখছি যে বর্তমান যে ইকোনমিক পলিসি, গ্লোবালাইজেশনের বিশ্বায়নের পলিসি, তাতে দেখা যাচ্ছে পরিষেবামূলক ক্ষেত্রগুলো থেকে সরকারগুলো হাত গুটিয়ে নিচ্ছে। ভারতবর্ষের সরকার এক যুগ আগে থেকেই বিশেষভাবে হাত গুটিয়ে নিচ্ছে, এবং ইদানিং করোনাকালে 2020 সালে যে নিউ এডুকেশন পলিসি, সেই পলিসিতে অনেক ভালো ভালো কথা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে চিন্তা ভাবনা করা হয়েছে, যে একটা স্বপ্ন দেখা হয়েছে, সেটা কর্পোরেট জগৎ ছাড়া সেই স্বপ্ন ফলপ্রসূ করতে পারবে না। সরকারগুলোর যে বরাদ্দ স্বাধীনতার পরে, সেটা 7% ছিল রেভিনিউর উপরে বরাদ্দ, বাজেটের উপরে 10%। এটা দাবি ছিল, স্বাভাবিক দাবি, কিন্তু কখনোই আমাদের দেখেছি যে রেভিনিউর 2.5%-এর বেশি হয়নি। এখন তো প্রায় 2.25% বরাদ্দ হয়। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থাকে একটা 2020 শিক্ষা আইনে যে আদল তৈরির কথা বলা হয়েছে, যে ইমেজ তৈরির কথা বলা হয়েছে, সেটা সম্ভব নয়। সেটা একমাত্র কর্পোরেট জগতই পারে। যার কারণে ভারতবর্ষের শিক্ষার প্রাইভেটাইজেশনের সাথে সাথে আমার পশ্চিমবঙ্গের শিক্ষা একই গতিতে যাচ্ছে। আমাদের বিদ্যালয় ব্যবস্থা সাধারণের, যেটা সরকার পরিচালিত বিদ্যালয় ব্যবস্থা, বিভিন্নভাবে রুগ্ন হচ্ছে, নষ্ট হচ্ছে, রক্ত অল্পতায় ভুগছে, রক্ত শূন্যতায়ও ভুগছে। এটাই একটা হাল হয়ে গেছে এখন। আগামী দিনে বিশেষ করে যারা গরিব মানুষ, যারা দিন আনে খেটে খায়, দিন মজুর, বিড়ি শ্রমিক, বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ, মালদা এবং আশেপাশের জেলাগুলো, এই ক্ষেত্রে তাদের সন্তান সন্ততিদের শিক্ষা কি তারা দিতে পারবে যদি কর্পোরেটারাইজ হয়ে যায় আর কি? আমার দেশের 142 কোটি মানুষের মধ্যে 55 কোটি মানুষ হচ্ছে আন্তর্জাতিক মানের ধনী। এই মানুষগুলোর জন্য সুটেড বুটেড স্কুল, আধুনিক স্কুল, ডিজিটালাইজেশনের স্কুল, স্মার্ট ক্লাসরুম, এগুলোর কথা ভাবা হচ্ছে। এবং এই 55 কোটি মানুষ গোটা ইউরোপে আছে। সুতরাং এই মানুষগুলোকেই তৈরি করতে পারলে আমার দেশ পরিচালনার পক্ষে যথেষ্ট। বাকি যে প্রায় 90 কোটি মানুষ রয়েছে, তারা পরিযায়ী শ্রমিকে পরিণত হবে স্বাভাবিকভাবে, কারণ তাদের কাছে দুষ্প্রাপ্য হয়ে যাবে শিক্ষাটা। তারা অল্প পয়সার শ্রমিকে পরিণত হবে, তারা শিশু শ্রমিকে পরিণত হবে। সেই প্রবণতা আমার এই পশ্চিমবঙ্গে, বিহারে, ঝাড়খণ্ডে এই প্রবণতা অলরেডি দেখা দিয়েছে। কারণ আমরা স্বাস্থ্যর পরিষেবা পেতে পারবো না যদি পয়সা না থাকে। পয়সা থাকলেই ভালো স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাবে, কারণ স্বাস্থ্যকেন্দ্রগুলো যেমন ধসে পড়ছে, এই সরকার পরিচালিত বিদ্যালয়গুলো সেভাবে ধসে পড়ছে। সুতরাং স্বাস্থ্য এবং শিক্ষা পরিষেবা অন্যান্য সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবে যেমন, তেমনি আমার এই দেশের এই শ্রেণীর মানুষ, এটা কতদিন চলবে জানি না, এটা চলতে পারে না। এই চলতে থাকলেই আমাদের গরিব মানুষ, যারা আমাদের বিপিএল তালিকার অন্তর্ভুক্ত, যারা দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করে, তাদের পক্ষে বর্তমান শিক্ষা গ্রহণ করা সম্ভব নয়। আগামী দিনে এর রেমেডি হিসাবে কি মনে করছেন? রেমেডি হিসেবে আমাদের অর্থনীতি, সমাজটাকে পরিবর্তন করতে হবে, সমস্ত রকম দুর্নীতিকে পরিবর্তন করতে হবে, এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যে স্বপ্নটা দেখেছিলেন, সেই রাষ্ট্র ব্যবস্থাটা তৈরি করে আমাদের গণতন্ত্র তো পরিচালিত আছে। গণতন্ত্র হচ্ছে যে মেজরিটির ফ্যাসিলিটিটাই হচ্ছে উন্নয়ন। অর্থাৎ আমার দেশে মাত্র 55 কোটি মানুষ সুযোগ পাবে আর 90 কোটি মানুষই বাদ থাকবে, সেটা হতে পারে না। আমাদের ম্যাক্সিমাম মানুষ, অর্থাৎ 142 কোটি মানুষের
যে অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, যে স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হবে সেটাই কাম্য। কারণ আমাদের সংবিধানটা, আমাদের গণতন্ত্রটা এখনও কায়েম আছে। শুধুমাত্র এটাকে ত্বরান্বিত করে, এটাকে সমৃদ্ধ করে আমাদের রেস্টোরেশন করতে হবে। আমাদের সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, দরিদ্র এবং ধনীর মধ্যে যে ভেদাভেদ, আমাদের শিক্ষিত অশিক্ষিত মধ্যে যে ভেদাভেদ, আর্থিক ভেদাভেদ, এগুলো কমিয়ে দিলেই আমাদের মধ্যে একটা সাম্য আসবে, শিক্ষাক্ষেত্রেও সাম্য আসবে।